মিথ্যে কথা একদম বলবে না রিদ্দা। আমি কবে গেছি কাঁদতে কাঁদতে তোমার কাছে শুনি? হ্যাঁ আসিসনি সত্যি? ভালো হবে না বলছি রিদ্দা, সব সময় এমন করবে না একদম। এই শোন, এই ডায়লগটা না অনেক পুরনো হয়ে গেছে, ছোটবেলা থেকে শুনে আসছি। ভালো হবে না, ভালো হবে না, তো হবেটা কি? রিদ্দা বলতে বলতেই থেমে গিয়েছিল মেয়েটা। মনে পড়ে গিয়েছিল এখন আর কিছুই আগের মতো নেই, সেটা হতে পারে না। হাতটা ছাড়িয়ে তাই এক ছুটে বেরিয়ে গিয়েছিল মেয়েটা, আর হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রয়ে গেছিল হৃদ। সে বুঝেছিল কিছু জিনিস সত্যি এত সহজে ঠিক হয় না, চাইলেও করা যায় না। অংশু, বিয়েটা না এবার করেই নে, বুঝলি? কথাটা শুনেই বিষম খেয়ে গেল অংশু। বেচারা সবে মাত্র নিজের ঘরে এসে জলের গ্লাসটায় চুমুক দিয়েছিল, কিন্তু এই ছেলের বোধহয় সহ্য হয়নি। বিছানায় আধশোয়া হয়ে একটা বইয়ের পাতা উল্টাতে উল্টাতে কথাটা দিব্যি বলে দিয়েছিল হৃদ। আর কথাটার বেগ সামলাতে না পেরে জলটা গলাতেই আটকে গেছিল অংশু। কি বললে? হ্যাঁ, কি আবার বললাম সব তো হলো, চাকরি বাকরিও করছিস, সুটবুট পরে বেশ বাবুও হয়েছিস, এবার বিয়েটা করে নিলেই হয় না? মানে আমরাও একটা ভোজ পেতাম। কিছুটা চমকেই হৃদের মুখের দিকে তাকিয়েছিল অংশু। ছেলেটার মুখে দুষ্টুমি খেলা করছে। সেটা তো নিজে করলেই পারিস। দাঁড়া, তা কেন করবি? করলে তো আর আমাকে ফুট কাটতে পারবি না। না, What the fuck? আমি এর মধ্যে কোথা থেকে এলাম? যেভাবে আমি এলাম, হারামজাদা, আমাকে এখনই বলি পাঠা না বাড়ালে হচ্ছে না? না তোর বিন্দাস লাইফটা এনজয় করছি। সোজা কথা বল না ভাই, আসলে তোকে কেউ চারা দেয় না। তবে চাপ নিস না, তুই যতই গাধা হ, কেউ না কেউ তোকে ছোলা সাপ্লাই নিশ্চয়ই করবে, 200% শিওর। মিলিয়ে নিস। এই একদম বাজে কথা বলবি না, বুঝলি তো? একদম বাজে কথা বলবি না। কোন মেয়েটা পাত্তা দেয় তোকে? হ্যাঁ, আর তাছাড়া অন্য কোথাও যাওয়ার কি দরকার? আমার বোনই তোকে পাত্তা দেয় না। এইবার সত্যি থতমত খেয়ে গেল হৃদ। এই কি সব বলছিস? ধ্রুব সত্যি কথা বলছি, আর যেটা তুই জানিসও। হৃদ মুখ মুচকে তাকালো, তবে কিছু বলার আর সুযোগ পেল না। ঘরে ঢুকেছিল অহনা, আর হঠাৎ করেই হৃদের মনে হয়েছিল ওর শব্দগুলো যেন একসাথে নিরুদ্দেশ হয়ে গেছে। কিছুটা ততমত খেয়েই অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়েছিল। হঠাৎ করেই মনে হয়েছিল মেয়েটা কি তবে শুনে ফেললো ওদের দুজনের কথা? আর যদি শুনেও, তাহলে কি ভাবলো ওকে? প্রসাদের বাটি দুটো নামিয়েই হৃদের দিকে তাকিয়েছিল মেয়েটা। কাজল কালো চোখের মিষ্টি মেয়েটাকে দেখে নিজের চোখ দুটো সরাতেই যেন ভুলে গিয়েছিল হৃদ। হলুদ রঙের শাড়ি আর খোলা চুলে আজ আরো মিষ্টি লাগছে মেয়েটাকে। হৃদকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে একবার মাথা নিচু করে মুচকি হাসলো অহনা, তারপর মাথা তুলে গম্ভীর মুখে তাকালো। ছেলেটা আজও চুল দাড়িগুলো কাটেনি,
এই কদিনে আরো বড় হয়েছে সেগুলো। বড় বড় চুলে যেন ঝুঁটি বেঁধেছে। ঘিয়ে রঙের পাঞ্জাবির সাথে তাকে যে বেশ মানিয়েছে তা অবশ্য অস্বীকার করার উপায় নেই। সামনে পুজো, তা ভদ্র বাড়ির ছেলেদের এমন ডাকাতের মতো থাকাটা ভালো দেখায় না। আর তাছাড়া ডাকাত হতে গেলে এখানে কেন বাবু, জঙ্গলে গেলেই হয়। কথাটা বলেই নুপুরের রুনুঝুনু শব্দ তুলে সোজা বেরিয়ে গিয়েছিল মেয়েটা, আর হতবম্ব হয়ে তাকিয়ে রয়ে গিয়েছিল হৃদ। এইভাবে কেউ কথা বলে না ওর সাথে, বলা বাহুল্য ওর কথার সাথে পারে না। অথচ এই মেয়ে সেই ছোট্টবেলা থেকে নাকে দড়ি দিয়ে ঘোরায় ওকে। ভোতা মুখ করেই অংশুর দিকে তাকালো হৃদ। এমনিতেই মিটিমিটি হাসলে ওর চাহনি দেখে আরো জোরে জোরে হাসি পেয়ে গেল অংশু। আমার দিকে তাকাচ্ছিস কেন? হ্যাঁ, আমি কি করব? হাসছিস? তোর তোর বোন আমাকে মুখের ওপর বলে কিনা ডাকাত। হাস তুই কথা, আমারও দিন আসছে। সোফায় রাখা কুশনটা অংশুর মুখের দিকে ছুঁড়ে দিয়ে রাগে গজগজ করতে করতেই ঘর ছেড়ে বাইরের দিকে পা বাড়ালো হৃদ। ভেতর থেকে ভেসে এলো অংশুর গলা, হে ভাই, হে ভাই হৃদ, প্রসাদ খাবি না? হে ভাই, কি রে? ওই দেখতে দেখতেই ষষ্ঠী এসে পড়েছিল। যদিও পুজো যে আগেই শুরু হয়েছে তা কলকাতার জাঁকজমক দেখে বেশ টের পাওয়া যাচ্ছে। শঙ্খ, কাসর আর ঢাকের শব্দে পুজোর এক অদ্ভুত পরিবেশ, যার কোনো কম্প্রোমাইজ অবশ্যই হয়নি। আজও শাড়ি পরেছিল অহনা, হাতে হাতে পুজোর কাজ করছিল। সাথে পাড়ার আরো 2-4 বন্ধু আছে। এদের মধ্যে এই পাড়ার সবচেয়ে ছোট সদস্য অঙ্কিতা। বাকিদের হাঁটুর বয়সী হলেও কি হবে, মেয়ের কথা শুনলে মাথায় হাত দিতে হয়। সাংঘাতিক কথাবার্তা তার। বাবা মায়ের সাথে এই পাড়ায় ভাড়া এসছে এই 4-5 মাস হলো। অহনা দিদি। আঁচলে আলতো টানের সাথে মিষ্টি ডাকটা শুনেই বুঝেছিল অহনা মেয়েটাকে, তাই মুচকি হাসি ফুটে উঠেছিল ঠোঁটে। ওরে বাবা, অঙ্কিতাকে তো আজ ভারী মিষ্টি লাগছে। তোমাকেও অনেক সুন্দর লাগছে। তাই? ওলে বাবালে, থ্যাংক ইউ। তা তুই হঠাৎ আমার কাছে যে? কথাটা শেষ হওয়ার আগেই পালকের গলা পেয়েছিল। বাঁদর মেয়ে একটা, খালি অকাজ করে। দেখ, একটু আগে দেওয়া আলপনাটা এসে কিভাবে ঘেঁটে দিল, তার উপর আমার শাড়িটাও। গজগজ করতে করতেই বলেছিল পালক। পালকও এই পাড়ার মেয়ে, অহনার চেয়ে কয়েক মাসের ছোট। মেয়েটা বড্ড রেগে যায় একটুতেই। আরে আরে কি হয়েছে? আচ্ছা, বাচ্চা মেয়ে তো, অমন করে বলছিস কেন? হ্যাঁ হ্যাঁ, ওই দেখতেই বাচ্চা। কি বদ জানিস এই মেয়ে, তখন ওইভাবে সৌমিকের সামনে। ভুল কি বলেছি? সৌমিক দাদা তো তাকাচ্ছিল তোমার দিকে, তাই তো বলছি। দেখছো যখন ভালোভাবেই দেখো, এতে অন্যায় কি? দেখেছিস দেখেছিস আই, আমি সত্যিই বলছি। এই তোর বয়স কত রে? পাকা মেয়ে একটা। আমার ঠাম্মির 13 বছর বয়সে বিয়ে হয়ে গেছিল। ঠাম্মি বলেছে আমারও 10 বছর বয়স। অহনা আর পালক মুখ চাওয়াচাই করল। সত্যি এই মেয়ে সাংঘাতিক। তবে হাসি পেলেও মুখটা গম্ভীর করে রাখলো দুজন। তবে কি তুইও বিয়ে করবি নাকি? করবই তো, তবে আমি তো এখন ছোট, আগে বড় হই তারপর। এবারে আর থাকতে পারলো না অহনা আর পালক। দুজনেই হো হো করে হেসে উঠল। দূর থেকে হঠাৎ রিদানকে আসতে দেখে সেই দিকে তাকালো অহনা। আর চুল দাড়ি গোঁফ কামিয়ে পরিষ্কার হয়েছে সে। হলুদ পাঞ্জাবির সাথে বেশ মানিয়েছে তাকে। ছেলেটা বরাবরই সুন্দর দেখতে।
তবে আজ যেন একটু বেশি সুন্দর লাগছে। অংশু শ্রমিকদের সাথে কথা বলতে বলতেই সে মণ্ডপের দিকে আসছে। অহনার ঠোঁটে মুচকি হাসি ফুটে উঠল। আহি দিদি, এইভাবে দেখো না, আমি বরং রিদ দাদাকে ডেকে দিই, কেমন? আচ্ছা, কি বললি? ততক্ষণে পালক আর অঙ্কিতা দুজনেই হাসতে শুরু করেছে। অহনা মুখ ফুলিয়ে তাকালো। রিদান দ্বারাও ততক্ষণে ওদের সামনে এসে দাঁড়িয়েছে। এই, কি হলো রে? তোরা এত হাসছিস কেন? আসলে রিদ দাদা, অহনা দিদি বলছিল তোমাকে ডেকে দিতে। এইটুকু শুনে হৃদের ভ্রু চোরা কুঁচকে গেলেও বাকিটা আর শেষ করতে পারল না অঙ্কিতা। তার আগেই অহনা ওর মুখ চেপে ধরেছে। বদমাস মেয়ে, আর একটা কথা বল, দেখ তোকে আমি কি করি। না, আর কেউ কথা বাড়ালো না। হৃদ, অংশু আর সৌমিককে হতবম্ব দাঁড় করিয়ে কিছুটা জোর করেই অঙ্কিতা আর পালককে নিয়ে অন্যদিকে চলে গেল অহনা। হৃদের সামনে এমন অবস্থায় ও মোটেও করতে চায় না। কে জানে ছেলেটা কি ভাবছে ওকে। হ্যাঁ রিদ, এই তুই কোনোদিনও বদলাবি না, না রে? হ্যাঁ হ্যাঁ ডিয়ার, একদিন না একদিন তো ফেয়ার গেম খেল ভাই, সব সময় চিটিং। কথাটা রেগেই বলল অংশু। আজ আবার অনেকদিন পর সবাই একসাথে লুডো খেলতে বসেছে। হৃদ, অংশু, অহনার সাথে আজ পালকও আছে। বাকিরা পুজোর কাজে ব্যস্ত। অঙ্কিতাও এসছে ও হৃদের টিমে, তাই ওই সবার আগে বলল, আমরা মোটেও চিটিং করি না। ইয়েস, উই আর নট চিটার। মোটেও না রিদ্দা, তুমি চিটিং করেছো। তুমি কাঁচা গুটি কিভাবে ঘরে ঢোকালে? ও এমনই করে, এই গুটিটা তোর বেরই হয়নি, আর তুই? আরে আমি তো ঘুটিটা তোর চোখের সামনেই ঘোরালাম, তুই যদি না দেখিস। স্বাভাবিক, পুজো এসে গেছে অথচ তুই এখনো সিঙ্গেল। তোর কষ্টটা আমি বুঝতে পারছি ভাই। হ্যাঁ রিদ, একদম বাজে কথা বলবি না, একদম বাজে কথা বলবি না, কিন্তু বলে দিচ্ছি। অহনা এতক্ষণ মুখ টিপে হাসছিল, এবার ও মুখ খুলল। তুমি কি করে গুটিটা ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকিয়ে দিলে শুনি? হৃদ এবার একটু ঘাবড়ে গেলেও নিজেকে স্মার্ট দেখাতে বলল, বা আমার অনেকগুলো ছয় পড়েছিল। কই, আমরা তো দেখিনি। কি করে পড়েছিল? তোমার স্বপ্নে? তুই দেখিস না, সেটা তোর দোষ, আমি কি করব? মিথ্যে কথা বলো না রিদ্দা, তুমি চিটিং করেছো। হৃদের এবার বেশ রাগ হলো। আজ ওর সপক্ষে কথা বলার কেউ নেই। রেগে তাই লুডোর পাটাটাই উল্টে দিল। তোর বেশ তো, আমি আর খেলবো না। রেগে কথাগুলো বলেই উঠে দাঁড়িয়ে গটগট করে বেরিয়ে গেল। পিছন থেকে অংশুর গলা, আহা, এই রিদ, এ ভাই দাঁড়া রিদ। অহনা একটু ঘাবড়ে গেছিল। কি হলো ব্যাপারটা? হঠাৎ করে রেগে গেল কেন ছেলেটা? মামনি, ষষ্ঠী পুজোর প্রসাদটা। আর তোমরা মণ্ডপে এলে না কেন? ঢুকতে ঢুকতেই কথাটা বলেছিল অহনা। পুলকেশ বাবু তখন সোফায় বসে পেপার পড়ছিলেন, আর করবী দেবী রান্নাঘরে ছিলেন। ওর ডাক শুনেই বেরিয়ে এলেন। আরে এই হাতের কাজগুলো না মিটলে যায় কেমন করে বল দেখি। যাই হোক, এনেছিস তো প্রসাদটা? দাঁড়া। মনি, ও মনি, কোথায় গেলি মা? কি মা? প্রসাদটুকু একটু ঠাকুর ঘরে রেখে আয় না। মণিলেখা ততক্ষণে ঘর থেকে বেরিয়ে এসে দাঁড়িয়েছে। কিরে, তুই আবার কেন কষ্ট করে? আমি তো যেতামই সন্ধে। এই মনি, তোর ভাই কোথায় রে? সেই দুপুরবেলা ঘরে ঢুকলো, তারপর তো আর বের হতে দেখিনি ওকে। দেখ দেখেই ঘুমিয়ে পড়লো না কি? এই অবেলা হলেই তো আবার ওর ঘুম পায় না। কি জানি, ঠাম্মির কাছে আছে মনে হয়, ঘরে তো নেই দেখলাম। আমি যে কি করি এটাকে নিয়ে। অহনাও এদিক ওদিক দেখছিল। সেই যে খেলা ফেলে ছেলেটা চলে এলো, তারপর আর দেখতেই পাইনি। এমনকি বিকেলবেলা প্যান্ডেলেও তো এলো না। অহনার হাবভাব দেখে মুচকি হাসলো মণিলেখা। আচ্ছা, আমি এক কাজ করি বুঝলি আহি, এখনই বরং প্রসাদটা ভাগ করে দিই। অহনা কথাটা ঠিকভাবে শুনলো কিনা কে জানে। ওপরের দিকে তাকাতে তাকাতেই উত্তর দিল,
আচ্ছা। আরে কি আচ্ছা, শুনলি কি বললাম আমি? এবার মণিলেখার দিকে তাকালো অহনা, কিছু বলল না। মণিলেখা মুচকি হেসে দুটো প্লেট অহনার দিকে বাড়িয়ে দিয়ে বলল, যা ঠাম্মির ঘরে গিয়ে ঠাম্মি আর রিতকে দিয়ে আয়। আমি? হ্যাঁ তুই। কেন, কখনো যাসনি নাকি আজ যেতে সমস্যা আছে? দেখ থাকলে বল, আমি। আরে না না, আমি যাচ্ছি যাচ্ছি, কই দাও। অভিমান পুষে রাখা কিন্তু ভালো নয় আহি। রাগটা যার ওপর তার সঙ্গে সেটা মিটিয়ে নে না, দূরত্ব যে ভালো নয়। কথাটার অর্থ বুঝতে অসুবিধা হয়নি ওর, গোমড়া মুখেই বলল, আসলে অভিমান যার উপর সেই যদি ভাঙায় তবে হয়তো সব ভুলে নিমেষে সবটা দূরত্ব মিটিয়ে নেওয়া যায়, কিন্তু তোমার ভাই তো সেসব বোঝেই না। তাহলে আমি কেন যাব শুনি? হ্যাঁ, কাউকে না কাউকে তো পদক্ষেপটা নিতেই হবে। না আমি যাব না। আমি আমি কি ফেলনা নাকি বলো তো? আর তাছাড়া এতগুলো দিনে একবারও সে আমাকে সরিটুকুও বলেছে? বলেনি তো। অবশ্য তা কেন বলবে? বললে তো তার ইগো সার্টিফাইড হবে কি করে বলো? বাজে খারাপ ছেলে একটা। রাগে গজগজ করতে করতেই বলেছিল অহনা কথাটা, কিন্তু বলার পরই খেয়াল হয়েছিল ওর মনে এতগুলো বছর ধরে সুকৌশলে চেপে রাখা কথাগুলো কেমন ওর অজান্তেই মণিলেখার সামনে বেরিয়ে গিয়েছিল। তাই হঠাৎ করেই থমকে দাঁড়িয়ে পড়েছিল মেয়েটা। মণিলেখা একটা বড় নিঃশ্বাস নিয়ে বলল, তোদের দুজনে যদি এরকম হোস কেমন করে চলবে বলতো? ভালোবাসার মানুষটার কাছে হার মানতে তো দোষ নেই, উপলক্ষ যাই হোক, দলটা তো আর ভিন্ন নয়। চোখ দুটো তুলে পিট পিট করে তাকালো অহনা, তারপর হুট করেই মাথাটা আবার নিচু করে নিল। এই কথাগুলোর কোনো উত্তর ওর কাছে নেই, শুধু মনে মনে ভাবল ওর মনের কথা ও সব সময় লুকিয়ে রাখতে চেয়েছিল, সেটা ওর অজান্তেই সবাই ধরে ফেলল কি করে? তবে কি ও হৃদের কাছেও ধরা পড়ে গেল? বেশি ভাবিস না রে, যা গিয়ে প্রসাদটা দিয়ে আয়। মণিলেখার কথায় আবার একবার চোখ তুলে মণিলেখার দিকে তাকালো অহনা, তারপর আর কথা না বাড়িয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। ওর যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল মণিলেখা। কি হলো দাদু ভাই, আজ বেরোবি না? হৃদ সেই এসে থেকেই ঠাম্মির কোলকে নিজের আশ্রয় করেছে। কোলে শুয়ে শুয়ে ফোন টিপছে আর নয়তো চুপ করে শুয়ে আছে। দুপুরবেলা সেই যে এসেছে, ওঠার আর নাম নেই ছেলেটার। কি হয়েছে তার কে জানে, এই ছেলেকে বোঝা দেয়। তোমার নাতি এখন মেয়েদের মতো ঘরে থাকতে শিখেছে, বুঝলে দিদুন? বাইরে বেরোলে তো তার গায়ে ফোসকা পড়ে যাবে। তুলোর শরীর, আহা, আর তার উপরে মহা চিটিংবাজ। সত্যি কথা বললেই বাবুর রাগ হয়। কথাটা বলতে বলতেই ঘরে ঢুকেছিল অহনা, আর ঝট করে ঠাম্মির কোল থেকে উঠে কটমট করে অহনার দিকে তাকিয়ে হৃদ বলেছিল, দেখ আহি, খবরদার আমার সঙ্গে ঝগড়া করবি না এখন। আমি মোটেও তোর সঙ্গে এখন ঝগড়া করতে চাইছি না। আমারও ভারী বয়ে গেছে তোমার সাথে ঝগড়া করতে। কথা শোনানোর মতো কাজ করবে আর কথা শুনবে না, বললেই হয়ে গেল না? কি শুরু করলি বলতো তোরা? বলি বয়সটা বাড়ছে না কমছে? এমন করে বাচ্চাদের মতো কেউ ঝগড়া করে? এবার দুজনেই চুপ করেছিল। ঠাম্মির হাতে প্রসাদটা দিয়ে হৃদের দিকে তাকিয়েছিল অহনা। এই নাও তোমার প্রসাদ, নাও ধরো। হৃদও এক ঝলক তাকিয়েছিল মেয়েটার দিকে। মেয়েটা এমন ভাব দেখাচ্ছিল যেন ওকে প্রসাদ দিয়ে সে উদ্ধার করেছে। রাগে গজগজ করতে করতেই মুখ ঘুরিয়ে নিল হৃদ। খাবো না আমি। ঠাকুরের প্রসাদ না বলতে নেই দাদু ভাই। এখানে রাখলাম, কারোর খেতে ইচ্ছে হলে
সে খেয়ে নিতে পারে। কথাটা শেষ করেই ঘরের বাইরে পা বাড়িয়েছিল মেয়েটা, কিন্তু এমনভাবে কথায় মাথার ব্রহ্মতালু পর্যন্ত জ্বলে উঠেছিল হৃদের। ঠাম্মির পাশ থেকে উঠে একটিবারও প্রসাদে হাত না দিয়েই অহনার পেছনে হৃদও বাইরে বেরিয়ে এসেছিল। আগে বাইরে এলেও সিঁড়ি দিয়ে নামার অবসর পায়নি অহনা। তার আগেই ওকে সিঁড়ির সামনের রেলিংয়ে চেপে ধরে দাঁড় করিয়েছিল হৃদ। আকস্মিক ঘটনায় চমকে উঠেছিল মেয়েটা। পিটপিট করে তাকিয়েছিল হৃদের দিকে, কিছুটা ভয়ও পেয়েছিল। আমার সঙ্গে এরকম ব্যবহারের মানে কি? কারণ খোঁজার চেষ্টা করলেই তো পাওয়া যায়। তবে কেউ যদি জেনেও না জেনার ভান করে থাকে, তবে তার কোনো উপায় আমার অন্তত জানা নেই। একেই রেগেছিল হৃদ, তার উপর মেয়েটার এমন তেনা বেঁকা কথা। ফর গড সেক আহি, ডোন্ট টক লাইক দ্যাট। দয়া করে আমার ধৈর্যের পরীক্ষা নিস না। অহনা একবার নীরব দৃষ্টিতে তাকালো হৃদের থমথমে মুখটার দিকে। চোখ দুটো এবার ছলছল করে উঠল মেয়েটার। এবার নিজেও রেগে উঠল। কেন? রাগ বুঝি একা তোমার হয়? রাগ, অভিমান, ক্ষোভ, সব শব্দগুলো একা তোমার জন্য? আহি তুই কিন্তু কি 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 আমি বলো বলো। হঠাৎ করেই চুপ করে গেছিল হৃদ। কথা হারিয়ে গিয়েছিল কি কে জানে। শুধু নীরবে তাকিয়ে থেকেছিল মেয়েটার দিকে। মেয়েটাও যেন চুপ করে গিয়েছিল, না নিজেকে ছাড়ানোর চেষ্টা করেনি। বেশ কিছুক্ষণ পর অহনাই বলেছিল, ছাড়ো আমাকে রিতা, ছাড়ো। রানী, আবার সবটা আগের মতো কি করে নেওয়া যায় না? বহু দূরে ফেলে আসা স্বরে কথাটা বলেছিল হৃদ। আর ভেজা চোখ দুটো তুলে ধীরে ধীরে হৃদের দিকে তাকিয়েছিল অহনা। বেশ কিছুক্ষণ সময় নিয়েই বিড়বিড় করে বলেছিল, সবটা তো আগের মতোই আছে, শুধু মরচে ধরেছে একটু। হৃদ অবাক হয়ে তাকিয়েছিল। কি মনে করেই আরো একটু এগিয়ে এসেছিল মেয়েটার দিকে। ভেজা কাজল ঘেঁটে যাওয়া চোখ দুটোও যেন মায়াবী লাগছিল ওর কাছে। শাড়িটা এলোমেলো হয়ে গেছে কিছুটা, চুলগুলো হয়তো গরমের জন্যই ক্লেচার দিয়ে ওপরে তুলেছে মেয়েটা। ঘমার্ত নাকে বিন্দু বিন্দু ঘাম জমেছে, ঠোঁটের ওপরেও বিন্দু বিন্দু ঘাম। একটা মিষ্টি গন্ধ ভেসে আসছে তার শরীরের থেকে। আঁচলটা কোমরে গুজেছে মেয়েটা। ছোট ছোট চুলগুলো কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে। হৃদের ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। এত মিষ্টি কেন মেয়েটা? আলতো করে ফুঁ দিল অহনার মুখের ওপর। কিছুটা চমকেই হৃদের দিকে তাকালো অহনা। একই ছেলেটা ওর এত কাছে দাঁড়িয়েছে, এরপর যদি এমন করে। হঠাৎ করেই মনে হয় যেন হৃদকম্প কেউ বন্ধ করে দিয়েছে। হৃদ যেন আরো ঝুঁকে এসেছিল ওর দিকে। কপালের ছোট ছোট চুলগুলো আলতো হাতে সরিয়ে, রানী তুই কি জানিস আজ তোকে ঠিক কতটা মিষ্টি লাগছে? আরো একবার চমকে উঠেছিল মেয়েটা। মনে হয়েছিল এমন গলায় যদি হৃদ আর একবার কথা বলে, ও সবটা এলোমেলো হয়ে যাবে। সবটা। আলতো হাতে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল হৃদকে, তবে বেশি দূর যেতে পারেনি। তবে তার আগেই হৃদ আবার ওর হাত টেনে ধরেছিল। তখন অঙ্কিতাকে আমাকে ডাকতে বলছিলি কেন রে? একইভাবে বলেছিল হৃদ। হৃদের দিকে তাকাতেই দেখতে পেয়েছিল অহনা ছেলেটার চোখে মুখে দুষ্টুমি খেলা করছে। হঠাৎ করেই এক রাশ লজ্জা ঘিরে ধরেছিল ওকে। মাথা নামিয়ে নিয়েছিল, মৃদু গলায় বলেছিল, জানি না যা। আর দাঁড়ায়নি। হৃদের হাতটা কোনো রকমে ছাড়িয়েই সিঁড়ি বেয়ে নেমে গিয়েছিল দৌড়ে।
বাড়ি থেকে বের হতে গিয়েও একবার পেছন ফিরে তাকিয়েছিল, তারপর মুচকি হাসি হেসে বেরিয়ে গিয়েছিল। হৃদ তখনও সেখানেই দাঁড়িয়েছিল, ওর মুখেও একটা অনাবিল আনন্দ। আজ অনেকগুলো দিন পর ওর মনে হয়েছিল সবটা সত্যি আগের মতো আছে, হয়তো হয়তো আগের থেকেও সুন্দর। লাজুক মুখেই কথাগুলো ভেবে চুলে আঙুল চালিয়েছিল। দূর থেকে এই দৃশ্য আরো একজন দেখেছিল ওদের অজান্তেই। ওই মানুষটার ঠোঁটেও হাসি ফুটে উঠেছিল। এ আবার কেমন কথা আহি? এই সবে পুজো পেরোলো, আরে এখনই কাজ? না না, এখন কোথাও যেতে হবে না তোকে। দুদিন বাদে বাড়িতে লক্ষ্মী পুজো, আর উনি নাকি কোথায় এই পণ্ডিচেরি না কোথায় চললেন। না না, একদম দরকার নেই। দেখতে দেখতে পুজোটা দিব্যি পেরিয়ে গিয়েছিল প্রায়, কিন্তু এর মাঝেই হুট করে অফিস থেকে বাইরে যাওয়ার ডাক পড়েছিল অহনা। দরকারি কাজ, যেতে নাকি হবেই। মা, কাজটা দরকারি, আর লক্ষ্মী পুজো পর্যন্ত সময় লাগবে না গো, একটু বোঝো প্লিজ। তার আগেই ঘুরে বাড়ি চলে আসবো, দেখো 4 দিনের ব্যাপার তো। না না, তবুও পুজোর সময় আবার কি কাজ? এ আবার কি কথা? মা, এটা কর্পোরেট সেক্টর, এখানে ছুটি ছাটা নিয়ে এমন ঝামেলা করলে হয় বলো? আরে বাবা, আমি তো বলছি বেশি সময় লাগবে না। এই দাদা ভাই, মাকে বোঝো না। মামা, পিপি, তুমি বেকার ভাবছো, মাত্র তো কয়েকটা দিনের ব্যাপার গো। আমারও তো অফিসে বেশি ছুটি নেই। এটা তো আর সরকারি চাকরি নয় যে অনেক দিন করে ছুটি পাবো। বেসরকারি জায়গায় এত দিন ছুটি থাকে না। সবার বোঝানোতে শেষ পর্যন্ত রাজি হলেও মনের মধ্যে একটা খুঁত খুঁত ভাব রই গেছে মিতালি দেবী। রাতের বেলা মেয়েকে প্যাকিং করতে দেখে তাই উনি আবার বললেন, বলি কি, না গেলে কি খুব সমস্যা হয়ে যায়? মা, এবার থামবে তুমি? কবে আসবি? উফ, বললাম তো 4 দিন সময় লাগবে মাত্র। এবার একটু ধমকের সুরেই বলল অহনা। মিতালি দেবী মুখ ফুলিয়ে সোফায় বসে পড়লেন। আমাকে ধমক দিবি বই কি তুই? আমি তো খারাপ চাই তোর। পুজোর দিন মেয়েটা বাইরে থাকবে, তাও বাড়ি থেকে এত দূর। আমার তো চিন্তা হবে না? আমি কি আর মানুষ? বললাম তো এখন বুঝবি না। একবার নিজে মা হ, তবে বুঝবি মা হওয়ার কত জ্বালা। শেষের কথাগুলো বলতে বলতে গলা ভিজে এলো মিতালি দেবীর। অহনা একটা দীর্ঘশ্বাস ফেলল। ধীর পায়ে মায়ের পেছনে দাঁড়িয়ে আস্তে করে পেছন থেকে জড়িয়ে ধরল। ছাড় ছাড়, আর শোক দেখাতে হবে না। খুব বুঝি তোর ভালোবাসা। ভালোবাসিস নাকি তুই মাকে? কই দেখি দেখি। আচ্ছা, তোমাকে বাসি না তো কাকে বাসি শুনি? তুমি ছাড়া আমার আছেটাই বা কে বলো? তা আমি কি জানি? অহনা দীর্ঘশ্বাস ফেলল। মাকে বোঝানো দায়। ছোটবেলা থেকেই বাবা মা এই দুটো শব্দই ওর কাছে মিতালি দেবী। ওর যখন সবে 3 বছর বয়স, মা বাবার সম্পর্ক ভাঙতে দেখেছেও। বাবা মানুষটা কখনোই ভালো ছিলেন না, কথা কাটাকাটি, এমনকি কখনো কখনো তো গায়ে হাতও তুলতো শুনেছে। বাবাকে ওর ঠিক মনেও পড়ে না। দিদুনের কাছেই শুনেছিল ডিভোর্সের সিদ্ধান্তটা মিতালি দেবীরই ছিল। অহনাকে নিয়েই তাই নিজের দুনিয়াটা সাজিয়েছিলেন মিতালি দেবী। একা হাতেই সব সামলেছেন, অহনাকে বড় করেছেন, এমনকি মেয়েকে কোনো রকম অযত্ন অবহেলায় পড়তেই দেননি। সৌমেনবাবুও ওনার একমাত্র বোনকে সব রকম সাহায্য করেছিলেন। এতটা সাহস যে খুব কম লোকেরই থাকে। এই সমাজ বিধবাদের থেকেও ডিভোর্সি মেয়েদের অনেক বেশি কলুষিত করে। ভোর হতেই বাস ধরার জন্য বেরিয়ে গেল অহনা।
সকাল 8টায় ট্রেন, তার আগেই হাওড়া স্টেশনে ঢুকতে হবে। বাসে উঠে মাঝামাঝি একটা জায়গা দেখে জানলার ধারে সিটে বসল। ব্যাগপত্রগুলো ওপরের ট্র্যাঙ্কে তুলে দিল। যদিও তেমন কোনো জিনিস নেই তার সাথে, মাত্র তো কয়েকটা দিনের ব্যাপার, বেশি জিনিস নিয়ে করবেই বা কি। ওরের বাসে তেমন ভিড়ও নেই, বেশিরভাগ জায়গাটাই ফাঁকা। চোখ বুঝে নিল অহনা। স্টেশন পৌঁছতে পৌঁছতে একটু ঘুমিয়ে নেওয়া যায়। হৃদের সাথে কাল একবারও দেখা হয়নি, আসেইনি সে কাল। আর অহনাও একেবারে সময় পায়নি। গোছগাছের একটা ব্যাপার ছিল, কে জানে ফিরে আর তার সাথে দেখা হবে কিনা। অবশ্য শুনে তো ছিল কালী পুজোর পর ফিরবে। পুরনো কিছু কথা হঠাৎ করেই মাথায় এলো। ছোটবেলায় ওই 7-8-এর সময় শব্দছক বা ধাঁধার একটা খুব চল উঠেছিল। যে যাকে পারত, যা পারত, ধাঁধা জিজ্ঞেস করত। একবার ওর বন্ধুরাই মজা করে ওকে একটা চিরকুটে লেখা কাগজ দিয়েছিল, যাতে লেখা ছিল শব্দ ছক। তারপর ধাঁধার মতো করে লেখা ছিল 4 অক্ষরের শব্দ, যার অর্থ অনুভূতি। আর সেটা কি? অহনা সেই সময় না বুঝেই কাগজটা হৃদকে দিয়ে দিয়েছিল। কিন্তু সেই সময় হৃদ ওকে খুব বকুনি দিয়েছিল, বলেছিল পড়াশোনা ফেলে সে নাকি পাকামি করছে। সেদিন না খুব রাগ হয়েছিল অহনার, জানেন, কারণ ও তো ধাঁধাটার মানেই বোঝেনি। ভেবেছিল হৃদ ওকে অকারণে বকছে। কিন্তু আজ ও বোঝে, মানেটাও বোঝে, আর হৃদের বকার কারণটাও। হঠাৎ ওর পাশের ফাঁকা সিটটায় কেউ বসল। চোখ বন্ধ থাকলেও পাশে বসা মানুষটার পারফিউমের গন্ধটা ওর বড্ড চেনা লাগছে। চোখ খুলে একবার পাশে তাকালো। তুমি? হৃদ ততক্ষণে বেশ আরাম করে সিটে বসেছে। হ্যাঁ আমি। তা এত অবাক হওয়ার কি আছে? বাসটা স্টার্ট দিয়েছে, এই বুঝি গন্তব্যের দিকে পাড়ি দেবে। অহনা এতক্ষণে হতবাক ভাবটা কাটিয়েছে একটু। অবাক হওয়ার কিছু নেই, তুমি আসবে এরকম কোনো কথা ছিল না? কথা ছিল না তো। আমাকে মনি বললো তুই একা যাচ্ছিস, তাই ভাবলাম যাই, একটু এগিয়ে দিয়ে আসি। ও আচ্ছা। অহনার মুখটা শুকিয়ে গেল। ও ভেবেছিল হৃদ ওর জন্য এসছে, কিন্তু সে তো শুধু মায়ের কথাই এসছে। হৃদ অবশ্য ওর মনের ভাবটা বুঝল। তার ঠোঁটে হাসি ফুটে উঠল। আহি, এই আহি, ওঠ, আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গেছি। হৃদের ডাকে পিট পিট করে তাকালো অহনা। বোঝার চেষ্টা করলো নিজের অবস্থান। বাস স্টেশনে পৌঁছে গেছে। হুড়মুড় করে উঠে বসলো। ঘুমোলো? আমি কি অনেকক্ষণ ঘুমোচ্ছি? আগে ডাকুনি কেন? আগে ডেকে কি হতো, সময় মতো ডেকেছি তো। এবার আর দেরি না করে চল তো দেখি। অহনা আর কথা বাড়ালো না, হৃদের সাথেই বাস থেকে নেমে পড়ল। যথাযথ প্ল্যাটফর্মে এসে ট্রেনে অহনাকে তুলে দিল হৃদ। তার জিনিসপত্র নির্দিষ্ট জায়গায় সেট করে রেখেও দিল। অহনা বারণ করলেও শুনল না। অহনা খেয়াল করলো হৃদের মুখটা সেই বাস থেকে নেমে শুকনোই হয়ে আছে। অহনার ঠিক সামনের সিটেই একজন বয়স্ক দম্পতি বসে। মহিলা ওদের দিকে তাকিয়েছিলেন, মাঝে মাঝে মুচকি হাসছেন। হৃদের সব গোছানো হয়ে যেতেই মহিলা বলে উঠলেন, কি গো ছেলে, এত মন খারাপ কেন? বউকে যেতে দিতে ইচ্ছে করছে না বুঝি? অহনার গাল দুটোতে যেন রক্তবিন্দু এসে জমা হলো। বাধা দিয়ে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু সম্ভব হলো না। তার আগেই হৃদ ওকে টেনে ট্রেনের দরজার কাছাকাছি একটা জায়গায় নিয়ে এলো। ভীষণ অবাক হয়ে তাকালো অহনা, কিন্তু কিচ্ছু বুঝতে পারল না।
কারণ তার আগেই হৃদ খুব শক্ত করে জড়িয়ে ধরেছে ওকে। হঠাৎ এরকম একটা কাজে লজ্জায় কান মুখ লাল হয়ে গেল অহনার। পেরিয়ে যাওয়া সকলেই ওদের দিকে তাকাচ্ছে, ভীষণ অস্বস্তি বোধ হচ্ছে। হৃদকে ধাক্কা দিয়ে সরাতে চেষ্টা করলো নিজের থেকে, কিন্তু সে এত শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, সরাবে কি? নড়াতেই পারছে না। ছাড়ো, ছাড়ো আমাকে, রিতা ছাড়ো। চুপ, একদম চুপ, চুপ করে থাকবি। জানি না আবার কতদিন পর তোর সঙ্গে দেখা হবে। হৃদ হাতের বাঁধন আরো শক্ত করে দিল। অহনা অবাক হয়ে গেল। ওর বলতে ইচ্ছে হলো মাত্র তো 4 দিন, কিন্তু পারল না। বরং চুপ করেই নিজেও অনুভব করলো মুহূর্তটা। ভালোবাসার মুহূর্তগুলো যে বড্ড দামি হয়, যতটা কুড়িয়ে বাঁচিয়ে সংরক্ষণ করতে পারে ততই ভালো। কিছুক্ষণ পর নিজেই ওকে ছেড়ে দিল হৃদ। ততক্ষণে লজ্জায় মুখ নামিয়ে নিয়েছে অহনা। শোন, তোকে বলা হয়নি, তোর শব্দছকের অর্থটা বুঝেছি। আমি ভালোবাসি রানী, ভালোবাসি। ব্যাস এইটুকু। হৃদ আর দাঁড়ালো না, এক ছুটে নেমে গেল ট্রেন থেকে। আর হতবম্ব হয়ে ওইখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল অহনা। তবে যখন বুঝলো, তখন আর কিছু না ভেবেই ছুটে নামতে গেল ট্রেন থেকে। এখন নামবেন না ম্যাডাম, ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে। কিন্তু সেই সব কিছুই কানে ঢুকলো না অহনার। এক ছুট্টে ট্রেন থেকে নেমে হৃদের কাছে এসেই প্রায় জাপটে জড়িয়ে ধরল তাকে। ঘটনার আকস্মিকতায় হতবম্ব হৃদ তখন পাথরের মূর্তির মতোই স্থির হয়ে গেছে। এইরকম কিছু আশা করেনি সে। লোক ভর্তি হাওড়া স্টেশনে অনেকেই ঘটনাটা লক্ষ্য করলেও নিজেদের জরুরি কাজ ফেলে ওদের দেখার সময় কারোর বিশেষ হয়নি। খুব খারাপ, খুব খারাপ, তুমি ভীষণ ভীষণ খারাপ। ঠিক করে মনের কথাটাও বলতে পারো না, শুধু কষ্ট দাও আমাকে। একটুও ভালোবাসি না তোমাকে, যাও, একটুও না। কথাটা বলতে বলতেই গলা ভেঙে এসছিল তার। তবে ছেলেটার ঠোঁটে হাসি ফুটে উঠেছিল। আলতো হাতে সেও ততক্ষণে জড়িয়ে ধরেছিল মেয়েটাকে। তবে হঠাৎ করেই কিছু একটা মনে পড়ে গেছিল। রানী, 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 প্লিজ একটু বোঝার চেষ্টা কর। দেখ, আমার জীবনটা এতটা সহজ নয়। সব জেনে কি করে আমি তোকে আমার আমার অনিশ্চিত জীবনের সঙ্গে ঝড়াই বলতো? তুই চাইলেই আমার চেয়ে অনেক ভালো কাউকে পেয়ে যেতে পারিস। অ্যান্ড ইউ ডিজার্ভ বেটার দেন মি। আই নো ইউ ডিজার্ভ বেটার। কথাগুলো শুনতে শুনতেই চোখ মুখ শক্ত করে হৃদের দিকে তাকালো অহনা। কি হলো? আমি কি করব সেটাও তুমি আমাকে ঠিক করে দেবে? সব সময় নিজের ইচ্ছেগুলো অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়াটা এত কেন প্রিয় বলো তো তোমার? সব ভাবার দায়িত্ব একা তোমার? আকস্মিক এই আক্রমণে অবাক হলেও মিনমিনে গলায় নিজেকে বোঝাতে চেষ্টা করলো হৃদ, কিন্তু অহনা থামিয়ে দিল ওকে। কিচ্ছু শুনতে চাই না আমি। কি ভেবেছো তুমি আমাকে? হ্যাঁ, সারা জীবন কষ্ট দেবে। 5টা বছর কষ্ট দিয়েও শান্তি হয়নি তোমার? আর যাতে কষ্ট না পেতে হয় তোকে, তাই তো কি? হ্যাঁ, তাই তো কি? তুই বুঝতে পারছিস না? আমি যেখানে থাকি সেখানে কতটা বিপদ আছে তোর ধারণার বাইরে। আজ আমার যদি কিছু... খবরদার রিদ্দা, এই কথা কখনো উচ্চারণ করবে না, এই বলে দিলাম। হৃদের কথা শেষ হওয়ার আগেই ওর মুখ চেপে ধরে অহনা। হৃদ অবাক হয়ে তাকালো। আচ্ছা, ভালোবাসা কি এত দেখে হয় বুঝি? তাছাড়া সব জেনেই যে তোমাকে মেনে নিয়েছি আমি, আর তাও আজ থেকে নয়, সেই ছোটবেলা থেকে। আর আজ তুমি বলছো তুমি আমাকে
নিজের জীবনের সাথে জড়াতে চাও না। বাহ, খুব ভালো। আচ্ছা, আমি কোথায় কোথায় যাবো বলো তো? সব রাস্তা যে বন্ধ আমার। আহি, কি বললি? কথাটার উত্তর দিল না অহনা, শুধু লাজুক হাসল। তারপর হৃদের হতবাক মুখটাকে আরো বেশি হতবাক করে পা দুটো উঁচু করে হৃদের গলা জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। হৃদ এতটাই চমকে গেছে যে সে কোনো রেসপন্স দিতেও ভুলে গেছিল। ততক্ষণে ট্রেন ছাড়ার হুইসেল বেজে গিয়েছে। সেটা খেয়াল হতেই হৃদকে ছেড়ে দৌড় লাগালো অহনা ট্রেনের দিকে। হুঁশ ফিরল হৃদের। ঘটনাটা যে ওর সত্যি সেটা বিশ্বাস হচ্ছিল না। ও তো মেয়েটাকে লাজুক বলেই জানতো, তবে আজ এত সাহস পেল কোথায়, তাও আবার এই রকম একটা পাবলিক প্লেসে? ছুটতে ছুটতেই গিয়ে অহনা সিটের জানলার সামনে দাঁড়িয়েছিল। ট্রেন ততক্ষণে ধীরে ধীরে চলতে শুরু করেছে। অহনা ওকে ছুটে আসতে দেখে মাথাটা নিচু করে নিয়েছিল লজ্জায়। তুই যে গিফটটা দিলি, আমাকেও তো তার রিটার্ন গিফটটা দিতে হয়। তবে তবে আমি সেটা ইনস্টলমেন্টে দেব, শুধু একবার তোকে কাছে পাই। লজ্জায় লাল হয়ে গেল অহনা। সামনে বসে থাকা বয়স্ক দম্পতিও ওদের দেখে মুচকি হাসছে। ট্রেন চলায় হৃদকেও তার সাথে দৌড়তে হচ্ছে। সে হাঁপিয়ে গেছে, কিন্তু তবু ছেলেটা যেন প্রিয়তমাকে ছাড়তে নারাজ। জানলা শিখিয়ে নিজের হাতটা রাখলো অহনা। আরে কি করছো হৃদা? কি করছো? ট্রেনের সাথে আসছো কেন? কষ্ট হবে তো তোমার। প্লিজ যাস না। দেখো দেখি কি কাণ্ড! এটা কি ধরনের ছেলে মানুষই? আমি তো ফিরে আসবো খুব তাড়াতাড়ি। কিন্তু আমি যে চলে যাব। খুব তাড়াতাড়ি দেখা হবে। মিষ্টি একটা হাসি ফুটে উঠল হৃদের ঠোঁটে। ট্রেনের শিক ছেড়ে দেওয়ার আগের মুহূর্তে খুব মৃদু গলায় বলল, আমি অপেক্ষা করব। ভালো লাগে বসে থাকতে পাশে তোর, ভাল লাগে কাঁধে মাথা রাখলে তুই, একই সাথে হেঁটে যাচ্ছি রাত্রি ভর, মন চায় না তোকে পেলে আর কিছুই, ভুলে বাকি দুনিয়াকে হয়ে গেছি তোরই শুধুই, নে আদরে জড়িয়ে মন, আর কারো নয় তোরই মন, নে আদরে জড়িয়ে মন। যেদিকে যাই তোর দেখা পাই, হাত ধরে সব রাস্তা পেরাই, যাই পায় পা মিলিয়ে সারাটা দিন, থেকে যা এই মনের দেশে, মিশেছি তোর নেল পালিশে, বুনেছি তোকে নিয়ে স্বপ্ন রঙিন, হারিয়ে আমার হে নিজেকে হয়ে গেছি তোরই শুধুই,